আমার কথা শুনতে পাচ্ছেন জি আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি স্যার। আচ্ছা। আচ্ছা, গতদিন যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেটার ইমপ্রুভ হয়েছে আপনাদের? সেটা কি ভালো মতো হয়েছে? হ্যাঁ, ওটা ওইখানে যে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, তাতে কি কোনো সমস্যা মনে হয়েছে আপনাদের কাছে? অনেকদিন তো করা হয় না, তো প্রথম একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ইনসার্ট দেখব। ইনসার্টটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু ইনসার্ট এবং ফরম্যাট এই দুটো খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা ইনসার্ট থেকে দেখব আর কি কাজ। আমরা আগে কাজ দেখে নিই, তারপরে যেসব কাজ আছে আমার কাছে সেসব কাজগুলো একটু দেখার চেষ্টা করব। তো এখানে ব্রেক নিয়ে আমি বলেছিলাম আপনাদেরকে আগের ক্লাসে। তো একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ব্রেকের ভিতরে আমি বলেছিলাম যে পেজ ব্রেকটা হচ্ছে নতুন একটা পেজ নেওয়ার জন্য, আর কলাম ব্রেকটা হচ্ছে, এটা আপনারা জানেন তারপর বলি, যে একটা কলামে আপনি আছেন, আপনি পরবর্তী কলামে যদি কার্সার নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি কলাম ব্রেক করতে পারেন। তো এখানে দেখেন কলামটা আপনাদের আগে নিয়ে আসতে হবে। কলামটা আমি যদি নিয়ে আসি, তো দেখেন আমি এখানে লিখছি। ভাইয়া স্ক্রিন অনেক ছোট দেখতে পাচ্ছি না। স্ক্রিন অনেক ছোট আসছে তাই? হ্যালো, কি সমস্যা বলেন হ্যাঁ, আমাকে। হ্যাঁ ভাই, স্ক্রিন অনেক ছোট। আচ্ছা, স্ক্রিন যদি ছোট হয়ে থাকে আপনি আপনার মোবাইলটা আপনার একটু ঘুরায় নেন, ল্যান্ডস্কেপ করে নেন, তাহলে আপনার স্ক্রিনটা একটু বড় পাবেন দেখতে। আর না চাই, ভাইয়া, ঘুরে ঘোরালে কি ঘুরছে না? হচ্ছে না এদিক। আচ্ছা, আপনার রোটেশনটা অন আছে কিনা একটু দেখতে হবে। উপরে স্লাইডারটা টেনে আপনার রোটেশনটা অন আছে কিনা একটু দেখে নেন। আর তারপরেও যদি বেশি ছোট মনে হয় সেক্ষেত্রে আপনি জুম করে দেখতে পারবেন। আপনি ওই স্ক্রিনটার উপরে আপনি আঙুল চেপে ধরে বড় করার চেষ্টা করেন, জুম যেভাবে করে দেখবেন জুম হবে। আচ্ছা ঠিক আছে। একটু আঙুল দুইটা একটু টান দেন ওই স্ক্রিনের পরে, দেখবেন যে জুম হবে। হ্যাঁ ভাই, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু দেখেন, আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। প্রথম প্রথম তো সবার একটু সমস্যা হতেই পারে, সমস্যা অতিক্রম করে আমাদেরকে কাজ করতে হবে। তো সমস্যা না হলে আসলে শেখা যায় না। যত সমস্যায় পড়বেন তত দেখবেন যে শিখার পরিধিটাও বাড়ছে। তো যাই হোক, আহ, আমরা যে কথা বলছিলাম, তো দেখেন এখানে আমি লিখছি। তো লিখতে লিখতে ভাবলাম যে আসলে আমি এই কলামে কাজ করব না, আমি এই কলামে এসে কাজ করব। এই কলামে আমি টাইপ করব না, এই কলামে টাইপ করব। তো এই কার্সারটা এখানে নিয়ে আসার জন্য ইনসার্ট থেকে ব্রেক আসতে হবে। ব্রেক এসে দেখেন এখানে লেখা আছে যে কলাম ব্রেক। এই এই ঘরগুলোকে রেডিও বাটন বলে। এখানে একটা ক্লিক করে দেন ওকে করতে হবে। কার্সারটা দেখেন ডাইন সাইডে চলে আসছে। তো এবার আপনি এই সাইডে, এখন আপনি এই সাইডে আপনি টাইপ করতে পারবেন কার্সার নিয়ে আসার পরে। তো এইভাবে আপনি সব কাজগুলো করতে পারবেন। পেজ নাম্বার, পেজ নাম্বারটা হচ্ছে, স্যার বুঝতে পারলাম না, আরেকবার একটু দেখান। ব্রেক। বিষয়টা আমি বলতে চেয়েছি এটাই, যে দেখেন আমি এখানে লিখছি, আমি এখানে স্বাভাবিকভাবে লিখতে পারবো এখানে এই পেজে এই কলামে, কিন্তু এই কলামে আসলে কার্সারটা যাবে না। এই কার্সারটা ডাইন সাইডের এই কলামে নিয়ে আসার জন্য ইনসার্ট থেকে ব্রেক,
কলাম ব্রেকের এই রেডিও বাটনে এই গোল চিহ্নটায় টিক চিহ্ন দিয়ে দিতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে দেন ওকে ক্লিক করলে আপনার কার্সারটা ডাইন সাইডে চলে আসবে। এবার আপনি এখানে লেখার জন্য উপযুক্ত আপনি লিখতে পারবেন। অর্থাৎ আমি শেখার আগেই বলেছিলাম আপনাদেরকে যে কার্সার যেখানে থাকবে সেখানেই মাত্র কাজ হবে, কার্সার না থাকলে সেখানে কোনো কাজ করা যাবে না। তো এইভাবে আপনি কার্সারটা ডাইন সাইডে নিয়ে এসে আপনি টাইপ করতে পারবেন ইনসার্ট থেকে ব্রেকের মাধ্যমে। তো পেজ নাম্বারের বিষয়টা বলি, পেজে নাম্বার দেওয়ার জন্য যখন আমরা অনেক কাজ করে থাকি, ধরেন একটা বই টাইপ করছি কিংবা একটা শিট করছি, তো পেজ নাম্বারটা দেওয়ার প্রয়োজন হয়। যদি আপনি পেজ নাম্বারটা না দেন তাহলে প্রিন্টের ক্ষেত্রে আপনার পরবর্তীতে এলোমেলো হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো এড়ানোর জন্য পেজ নাম্বার দিয়ে থাকি। তো স্যার এখানে ডিসপ্লেতে আপনার ডিসপ্লেটা অনেক ছোট হয়ে গেছে। আমার ডিসপ্লেটা ছোট স্যার হলো। আপনার ডিসপ্লে তো দেখাই যাচ্ছে না। একদম ছোট হয়ে গেছে স্যার। আচ্ছা আমি আবার দেখছি। জি স্যার। এবার কি ঠিক আছে? এবার ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে। জি স্যার এবার ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ বলে দেওয়ার জন্য, কারণ সমস্যা হলে বলবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার এখানে আসলে এখানে যে ড্রপ ডাউন লিস্ট আছে, এই ড্রপ ডাউন লিস্টের ভিতরে হেডার এবং ফুটার আছে। হেডার তো আপনারা জানেন যে পেজের উপরে, আর ফুটার হচ্ছে পেজের নিচেই। এই প্রিভিউ পেজটাতে একটা ফুল স্টপ চিহ্ন আছে দেখেন নিচে। এই চিহ্নটা যেখানে থাকবে পেজের সেই স্থানে আপনার পেজ নাম্বারটা হবে। পেজের নিচে। হ্যাঁ, তো এখানে যদি আপনি হেডার ব্যবহার করেন তাহলে দেখেন আপনারা জানেন যে হেডার মানে উপরে, তাহলে পেজ নাম্বারটা আপনার উপরে হবে পেজের। আর যদি আপনি এখান থেকে ফুটার ব্যবহার করেন তাহলে পেজ নাম্বারটা নিচেই হবে। তো দেখেন আমি হেডার ব্যবহার করলাম। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে দেখেন অ্যালাইনমেন্ট হচ্ছে মূলত আসলে 4 রকমের, তো এখানে 3 রকমের ব্যবহার হবে, লেফট, সেন্টার আর রাইট। লেফট হচ্ছে বাম সাইডে অর্থাৎ পেজের এই কর্নারে বাম সাইডে, সেন্টার হচ্ছে মাঝখানে, আর রাইট হচ্ছে ডাইন সাইডে। সাধারণত পেজগুলো আমরা দেখি যেটা যে মাঝখানে অথবা ডাইন সাইডে ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনাদের এটা আপনাদের ব্যাপার আসলে কিভাবে দিলে আপনাদের বেটার হয়। তো অনেক সময় বাম সাইডে দিলে কি হয়, আমাদের অনেক সময় বাইন্ডিং করি, সেই বাইন্ডিংয়ের ভিতরে আপনার পেজ নাম্বারটা চলে যেতে পারে, সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য সাধারণত সেন্টার এবং ডাইন সাইডে পেজ নাম্বারগুলো দেওয়া হয়। তো দেখেন আমি যদি সেন্টার ব্যবহার করি, তো সেন্টার দিয়ে আমি জাস্ট ওকে করব, জাস্ট ওকে করব। দেখেন আমার পেজ নাম্বারটা হয়ে গেছে। এখন আপনি যতগুলো পেজ নেবেন, আপনারা তো জানেন যে পেজ নেওয়ার জন্য আমরা ইনসার্ট থেকে ব্রেক থেকে পেজ ব্রেক করলেই আমরা পেজ নিতে পারি। তো দেখেন এখানে 2 পেজ চলে আসছে। তো এইভাবে আপনি যত পেজ নেবেন বা লিখবেন টাইপ করলেই অটোমেটিকভাবে আপনার পেজ নাম্বারগুলো আসতে থাকবে অটোমেটিকভাবে। তো এই পেজ নাম্বারের যে 1 আসছে এবং 2 আসছে, তো এই সিস্টেমটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই যে আমি আসলে এরকম দিব না, আমি একটু অন্য কোনো স্টাইল দিব, তো এই জন্য আমরা ইনসার্ট থেকে পেজ নাম্বারে এসে এখানে ফরম্যাটে ক্লিক করব। এখানে দেখেন 1 2 3 আছে। এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, যেরকম এবিসিডি দিতে পারি, আমরা রোমান সংখ্যায় দিতে পারি, বড় হাতের রোমান সংখ্যায় দিতে পারি। তো আপনি যেটা এখান থেকে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওকে করলেই আপনার পেজ নাম্বারের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এখন যদি আপনি চান যে আমার পেজ নাম্বারটা আমি 1 থেকে চাই না, আমি 101 থেকে চাই, অনেক সময় এরকম দরকার হয় যে আগের ডকুমেন্টসটা আমার 100 পর্যন্ত ছিল, পরবর্তী ডকুমেন্টসটা আমি 101 থেকে শুরু করতে চাচ্ছি। তো আমি 101 লিখে দেন ওকে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। স্যার আমি আপনার ডিসপ্লে আবারও সরে গেছে স্যার। আচ্ছা কি দেখা যাচ্ছে না স্যার? আমার ডিসপ্লেটা ঠিকই আছে। এখানে প্রবীণ মণ্ডল প্রেজেন্ট করে ফেলেছে। প্রবীণ মণ্ডলকে
প্রবীণ মণ্ডল, আপনি আপনার প্রেজেন্টটা অফ করে দেন। দেখেন আমরা পেজ নাম্বারে আসলাম। তো ফরম্যাট থেকে আমরা কি করলাম যে 101 থেকে শুরু করলাম। দেখেন আমার 101 থেকে শুরু হয়েছে। আমরা যদি এখানে 1 থেকে দিই তাহলে আমাদের 1 থেকে শুরু হবে, ক্রমিক নম্বর অনুযায়ী চলে আসতে থাকবে। তো আমার মনে হয় পেজ নাম্বারটা আপনারা বুঝছেন। আমরা নেক্সটে যাই। তো দেখেন ডেট অ্যান্ড টাইম। আসলে ওয়ার্ডের ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইমটা খুব বেশি প্রয়োজন হয় না, এটা এক্সেলের ক্ষেত্রে প্রয়োজন হয়। তারপরে বলি এখানে ডেট অ্যান্ড টাইমের যে যত ধরনের মানে আজকের দিনের এবং তারিখের সময়ের যত ধরনের ফরম্যাট হওয়া সম্ভব সব ধরনের ফরম্যাট এখানে আছে। তো আপনি এখান থেকে চুজ করে ওকে করলেই আপনার যেখানে কার্সার থাকবে সেখানে ডেট অ্যান্ড টাইমটা চলে আসবে, যেখানে কার্সার থাকবে। এটা আপনারা জাস্ট লিখেই নিতে পারেন, এটার জন্য আসলে এখানে খুব একটা প্রয়োজন হয় না। তবে এক্সেলে এটার খুব কাজ আছে, এক্সেলে খুব প্রয়োজন হয়। তো এক্সেলে কিভাবে প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। তো এইভাবে আপনি ডেট অ্যান্ড টাইমটা ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারেন। অটো টেক্সটটাও খুব বেশি প্রয়োজন হয় না, ওটা যেহেতু ইম্পর্টেন্ট কম আমি পরে দেখাবো, আপনাদের দেখাইছিলাম আগেও। আমি পিকচারের কাজে চলে যাই। পিকচার দেখেন ক্লিপারটা হচ্ছে ক্লিপার ফ্রম ফাইল, এই দুটাই পিকচারের কাজ। তো ক্লিপারটা হচ্ছে এটাই যে আমার যদি জাস্ট কম্পিউটারে কিছু সেট আপ পিকচার থাকে সেই পিকচারগুলো যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ক্লিপার থেকে নিয়ে আসতে পারি। আর যদি নিজের কোনো পিকচার অর্থাৎ নিজের ছবি আনার দরকার, ধরেন আপনি একটা সিভি তৈরি করবেন, সাপোজ আপনি জাস্ট একটা সিভি তৈরি করবেন, এজন্য আপনার পিকচার আনার দরকার। তো এক্ষেত্রে আপনি কি করবেন, ইনসার্ট থেকে পিকচার থেকে ফ্রম ফাইলে আসবেন, পিকচার থেকে ফ্রম ফাইল নিজের পিকচার আনার জন্য। তো এখানে ফ্রম ফাইলে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করলাম, যেখানে আপনার পিকচারটা আছে আপনার নিজের পিকচারটা। তো সেখান থেকে আপনি সেই পিকচারটা আপনি নিয়ে আসতে পারবেন, যেখানে থাকবে সেখান থেকে নিয়ে আসতে হবে। তো ধরেন আমি এই পিকচারটাই নিলাম, আমি এই পিকচারটা নিয়ে আসলাম। দেখেন আমি এই পিকচারটা এভাবে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আমার এখানে বেশ কিছু অপশান আছে, এই অপশানগুলোর কাজ আমরা করতে হবে। কিভাবে করতে হবে, যেটা হচ্ছে দেখেন প্রথমে যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে অ্যানাদার পিকচার নিয়ে আসতে পারবেন, মানে এইটা পরিবর্তে অন্য কোনো পিকচার বা আরও অন্য কোনো পিকচার আপনি নিয়ে আসতে পারবেন এইটার মাধ্যমে, প্রথম আইকনটার মাধ্যমে। এখানে মাউস নিলে দেখেন আপনাকে লেখা দেখাচ্ছে যে ইনসার্ট পিকচার। এখানে কালার শেপ আছে, কালারের ভিতরে চারটা বিষয় আছে। একটা হচ্ছে অটোমেটিক, অটোমেটিকটা হচ্ছে যা আছে তাই, মানে অ্যাজ ইট ইজ ডিফল্ট। আর গ্রে স্কেল হচ্ছে ধূসর, মানে সাদা কালো নয়, কিন্তু সাদা কালোর মতো দেখতে, সাদা কালো আসলে বলা যাবে না এটাকে, গ্রে স্কেল। দেখেন এটা হচ্ছে গ্রে স্কেল। এক মিনিট, আমার একটু ফোন আসছে, আমি একটু কথা বলে নিই। এটা হচ্ছে অটোমেটিক যে কালারটা সেটা থাকবে। গ্রে স্কেল আমি বলছিলাম যে সাদা কালোর মতো দেখতে কিন্তু সাদা কালো নয়। আপনারা দেখবেন অনেক বাসা বাড়িতে সাদা কালো পিকচার তৈরি করে টানিয়ে রাখে, ওইটা আসলে কিন্তু সাদা কালো না, ওইটা হচ্ছে গ্রে স্কেল। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে সাদা কালো। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পিকচারের ক্ষেত্রে প্রযোজ্য না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আসলে কেমন প্রযোজ্য, ধরেন আপনি একটা সিগনেচার করেছেন, সেই সিগনেচারটা এত ফোন আসলে কিভাবে হয়। তো এখানে গ্রে স্কেল আপনারা আমাকে কেউ এখন ফোন দিয়েন না, যদি কোনো কিছু বলার দরকার হয় অবশ্যই আপনারা আমার মেসেঞ্জারে লিখতে পারেন।
হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার কথা যদি আমাকে যদি দরকার হয় আপনারা স্যার মেসেঞ্জারে দেখা লিখবেন। যায় না। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আপনার কথা কিছুই শোনা যাচ্ছিল না এতক্ষণ। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমার কথা? দাদা যাচ্ছে। হ্যাঁ এখন যাচ্ছে। আচ্ছা, স্যার দেখতো। যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ, স্যার। স্ক্রিনটা অফ ছিল, আমি দেখা দিচ্ছি আপনাদের। এখন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ ঠিক। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিচ্ছি, যদি প্রবলেম হয় আমাকে বলবেন। জি স্যার। তো এখানে দেখেন গ্রে স্কেল আছে, গ্রে স্কেলটা হচ্ছে ধূসর। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা তাহলে কি ক্ষেত্রে প্রয়োজন হয়? ধরেন আপনি একটা পিকচার, আপনি সিগনেচার অ্যাড করেছেন, সেক্ষেত্রে প্রয়োজন হয়। সাধারণত পিকচারের ক্ষেত্রে প্রয়োজন হয় না। ওয়াশ আউট। দাদা ওয়ান অফ স্যার। ঠিক আছে দাদা। হ্যাঁ, ওয়াশ আউট। ওয়াশ আউটটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট অর্থাৎ কালারটা আপনার একটু কম আর ব্রাইটনেসটা বেশি। যেরকম জলছাপা নামে আমরা পরিচিত। ধরেন পিকচারের উপরে যদি আপনি কোনো কিছু লেখা দিতে চান, এই ধরনের কোনো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনাদের ওয়াশ আউটটা প্রয়োজন হবে। এখানে পরপর যে দুইটা অপশান আছে, একটা হচ্ছে কন্ট্রাস্ট বাড়ানো অর্থাৎ কালার বাড়ানো। আপনি যতবার ক্লিক করবেন তত এর কালারটা বাড়তে থাকবে। যেখানে যে কালারটা আছে সেটা আরও বেশি বাড়বে। আর এটা দিলে কমতে থাকবে। এটা হচ্ছে ব্রাইটনেস অর্থাৎ লাইট। লাইট বাড়বে, এটা হচ্ছে লাইট কমবে। এটা হচ্ছে ক্রপ। আপনাদের এই পিকচারটা যদি ক্রপ করার দরকার হয়, তাহলে এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে টেনে আপনি ক্রপ করতে পারবেন। ধরেন আমি এতটুকু ছবিটাকে রাখতে চাচ্ছি, আমি এতটুকু ক্রপ করে নেব। আবার এখানে ক্লিক করলে ব্যাস আগের অবস্থায় ফিরে আসবে, আমার ক্রপ করা হয়ে গিয়েছে। তো আপনি আবার এই ছবিটাকে ফেরতও নিয়ে আসতে পারবেন আগের পজিশনে, আগের অবস্থায়। আপনি এটাকে রোটেট করতে পারবেন 90 ডিগ্রিতে। এটাকে 90 ডিগ্রিতে রোটেট করতে পারবেন, মানে ঘোরাতে পারবেন ছবিটাকে 90 ডিগ্রিতে ঘোরাতে পারবেন। এটার মাধ্যমে আপনি এটাকে বর্ডার করতে পারবেন। যেরকম আমরা সিবি তৈরি করে থাকি, সিবিতে অনেক সময় আমরা বর্ডার দিয়ে থাকি, এইটা দিয়ে আপনি বর্ডারটা দিতে পারবেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা, ইনলাইন উইথ টেক্সট। ইনলাইন উইথ টেক্সট হচ্ছে এর ডাইন সাইডে এবং বাম সাইডে লেখা আসবে, এর উপরে এবং নিচে কোনোভাবে লেখা আসবে না। এই অপশানগুলো আপনাদেরকে আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচারে শিখিয়েছিলাম। এখানে লেআউটের ভিতরে এই অপশানগুলো আছে। এই 5টা অপশান খুব ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচার, এর ভিতরে লেআউট। এখানে আসলে যে 5টা অপশান আপনি দেখতে পাচ্ছেন, এই 5টা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট, একটা হচ্ছে সেটা হচ্ছে যে এর উপরে এবং নিচে লেখা থাকবে, কিন্তু বাম সাইডে এবং ডান সাইডে কোনো লেখা থাকবে না। স্কোয়ারটা হচ্ছে এর 4 সাইডে লেখা থাকবে। আপনি এটা পেপারে দেখতে পাবেন এই ধরনের ডিজাইনগুলো। তো এটার 4 সাইডে লেখা থাকবে। টাইট হচ্ছে যতদূর সম্ভব গায়ে গায়ে যাওয়া যায় ততদূর সম্ভব গায়ে গায়ে যাবে আপনার লেখাটা। বিহাইন্ড টেক্সট হচ্ছে ছবিটার উপর দিক থেকে আপনার লেখা হবে। বিহাইন্ড টেক্সট হচ্ছে ছবিটার উপর দিক থেকে লেখা হবে, উপর থেকে লেখা যাবে। আর ইনফ্রন্ট টেক্সট হবে ছবিটার তল দিয়ে লেখা যাবে, অর্থাৎ ছবির নিচ দিয়ে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে দেখা যাবে না। এই 5টা খুব ইম্পর্টেন্ট। স্যার। হ্যাঁ বলেন। স্যার ছবিটা যদি ডান সাইডে থাকে তখন সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব?
ধরেন এক সাইডে থাকলো যে আপনার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে অপশনটা আছে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে নীল রঙের একটা দাগ আছে, এখানে ইনলাইন উইথ টেক্সট অলরেডি আছে। তো এই হুম অপশনটাতে হুম। থাকলে আপনি এখানে সরাতে পারবেন না এটাকে, এবং এর ডাইন সাইডে লেখা হবে না। আপনি আসলে যে জিনিসটা চাচ্ছেন সেটা হচ্ছে ডাইন, এখানেও আচ্ছা লেখা আচ্ছা। থাকবে। তখন ডান সাইডে লিখতে গেলে সেক্ষেত্রে কি করব? হ্যাঁ আমি কোনটা বলছি, নেব? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানেও লিখতে চাচ্ছেন আবার এখানেও লিখতে চাচ্ছেন, এই জিনিসটার দরকার হয় আপনার স্কোয়ার। স্কোয়ার হুম। স্কোয়ার দিলে আপনি এখান থেকে লেখা শুরু করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লিখে। ও হি, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার, আপনারা বুঝতে মনে হয় পারছি। দেখলে বুঝতে পারবেন। এখন আপনি এটাকে এই সাইডে এনেও দিতে পারেন। আপনি পেপারে দেখবেন এই ধরনের বিভিন্ন ডিজাইন করা থাকে। আপনি যদি এটাকে মাঝখানে দেন জি তাহলে স্যার, দেখেন জি এর স্যার। চারি সাইড থেকে লেখাটা তাহলে থাকবে। ওটা স্কোয়ার হবে। হ্যাঁ, এটা স্কোয়ার হবে। তবে একটা বিষয় যে আপনারা ওই প্রথম আলো পেপারে দেখতে পাবেন বা বিভিন্ন পেপারে দেখবেন যে বিনোদন পেজে থাকে, অনেক সময় নায়ক নায়িকাদের ছবি, দাঁড়ানো ছবি থাকে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। আপনার দেখবেন যে একেবারে তাদের কথোপকথনগুলো যতটুকু গায়ে গায়ে যাওয়া যায় ততটুকু যায়, এবং লেখাটা মনে হয় যেন এলোমেলো। তো ওইখানে ওই ডিজাইনটা দেওয়া হয় যে ভালো লাগার কারণে, এই আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু টাইট ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আপনাদের এই টাইট এই বিষয়টা ব্যবহার করা হয়। আবার আমরা দেখবেন যে বিভিন্ন ফিচারগুলো করি, কিংবা যে অ্যাসাইনমেন্ট করি, তারপরে বিভিন্ন কার্ড ছাপাই, এক্ষেত্রে দেখবেন যে কোনো পিকচার অর্থাৎ আলপনা ধরনের কিছু তার উপর দিয়ে আপনার লেখাটা যাওয়ার দরকার হয়, মানে লেখাটা উপর দিয়ে যাবে, নিচেই ছবিটা থাকবে। সেক্ষেত্রে বিহাইন্ড টেক্সট ব্যবহার করি। ধরেন আমি এখানে একটা আলপনা নিয়ে আসি, আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো। এই ধরনের কোনো মনোগ্রাম ব্যবহার করা যেতে পারে। এই ধরনের এই ধরনের কোনো মনোগ্রাম যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমরা দেখেন এখানে বিহাইন্ড টেক্সট ব্যবহার করে পুরো পেজটাকে এই ধরনের মনোগ্রাম তৈরি করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই ধরনের মনোগ্রামের ক্ষেত্রে দেখেন আপনি মনে হয় বুঝতে পারবেন, এখানে দেখেন আমরা বিহাইন্ড টেক্সট ব্যবহার করে থাকি। কোনটা ব্যবহার করি? এখান থেকে ওয়াশ আউট ব্যবহার করি। উজ্জ্বল কালারটা রাখলে কি হবে যে কালোর পরে কালো লেখাটা পড়া যাবে না। স্যার ওই মনোগ্রামটা বড় করলেন কি করে, ওটা যদি একটু দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। তো এক্ষেত্রে দেখেন আমি বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আমি বিহাইন্ড টেক্সট করেছি ঠিকই, কিন্তু দেখেন এখানে কালো মনোগ্রামের উপরে যদি কালো লেখা থাকে তো দেখেন পড়া যাবে না। হ্যাঁ, এখানে পড়া যাচ্ছে না দেখেন। তো এই জন্য অবশ্যই এটাকে আমাদের বিহাইন্ড টেক্সট করার দরকার হয়। এখান থেকে বিহাইন্ড টেক্সট করে ওয়াশ আউট করার দরকার হয়, ওয়াশ আউট। এটা এখান থেকে করতে পারেন, কিংবা এখান থেকেও করতে পারেন ওয়াশ আউট। আচ্ছা, কিভাবে বড় করলাম সে বিষয়টা হচ্ছে, দেখেন এই পিকচারের আমরা যখন এটাকে হচ্ছে ইনলাইন উইথ টেক্সট থাকবে তখন এরকম দেখতে থাকবে। জাস্ট ফার্স্টে যখন আমি পিকচারটাকে নিয়ে আসব, ফার্স্ট একদমই ডিফল্ট হিসাবে এরকম থাকবে। এখনো অ্যাডমিট হচ্ছে। তো ডিফল্ট হিসাবে দেখেন এরকম দেখতে থাকবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটা দাগ আছে, এবং পাশে আসে আপনার কালো কালারের একটা ডিজাইন আছে। আমরা এখান থেকেও বড় করতে পারবো। তো যখন এটাকে আমরা
এই ইনলাইন উইথ টেক্সট বাদে অন্য যে কোনো একটা ব্যবহার করবো, ধরেন আমি স্কোয়ার ব্যবহার করলাম। তো এই ক্ষেত্রে দেখেন এর ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন বৃত্তগুলো আসবে, আপনার বেশ বৃত্ত আসবে। এই বৃত্তর এখানে আপনার কার্সার নিয়ে আসলে তীর চিহ্ন আসবে। যখন এই তীর চিহ্নটা আসবে তখন মাউস ড্র্যাগ করে অর্থাৎ চেপে ধরে, যেটা আমরা ক্লিক করি, সেই ক্লিক করে চেপে ধরে এটাকে টান দিলে বড় বা ছোট আপনি করতে পারবেন। এখানে একটা নীল রঙের, নীল বা সবুজ বলা যেতে পারে, এই কালারের দেখেন একটা বৃত্ত আছে। এই বৃত্তর এখানে মাউস আসলে এরকম চিহ্ন হবে, তীর চিহ্ন, কিন্তু তীর চিহ্নটা ঘোরানো, গোল মতো তীর চিহ্ন। এটা দিয়ে আপনি এটাকে রোটেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যতটুকু আপনার রোটেট করার প্রয়োজন হবে আপনি ততটুকু রোটেট করতে পারবেন। ঠিক আছে, আপনি এইভাবে আপনি রোটেট করতে পারবেন। এখন আপনি যদি কন্ট্রোল চেপে এটাকে টান দেন তাহলে আপনি এটা কপি হবে। ঠিক আছে, কন্ট্রোল চেপে এটাকে জাস্ট ড্র্যাগ করে টান দিলেই আপনার কপি হয়ে যাবে। তো আমরা জানি যে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। তো এভাবেও করতে পারি বা এইভাবে টান দিয়েও। পিকচারগুলো আসলে এইভাবে করলে বেশি সুবিধা হয়। এই অপশানগুলো আপনি যদি ব্যবহার করেন, কন্ট্রোল চেপে টান দিলেই কপি হয়, আর কন্ট্রোল শিফট ধরে টান দিলে কপিটা সোজা হয়। আর ট্রিক্সগুলো যদি আপনাদের মনে না থাকে, এই ট্রিক্স কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে বই পুস্তকে সবসময় পাবেন না, বা চাইলেই পাবেন না। এগুলো লিখে রাখতে হয় যে কন্ট্রোল চেপে টান দিলেই কপি হয়, কন্ট্রোল শিফট ধরে টান দিলে এটা সমান হয়, কপিটা সোজা হয়। তো কিভাবে সোজা হয় আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আমি এটাকে কপি করলাম, ধরেন আমার একটু বেঁকে গেল, এরকম হলো। তো বিষয়টা এই যে লাইন সোজাটা করার জন্য আপনি জাস্ট কন্ট্রোল চেপে টান দিবেন, ও অবশ্যই সোজা হবে, একদম নিখুঁত সোজা হবে। বুঝতে পারছেন সবাই? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? স্যার আরেকবার একটু বলেন, কন্ট্রোল আরেকবার কি দেখালে চাপতে ভালো হবে? হতো স্যার। আচ্ছা, আপনারা মাঝে সাঝে একটু নক টক না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। কারণ যেহেতু অনলাইন ক্লাস, হ্যাঁ, মাঝে সাঝে আপনারা ডিসকানেক্ট হয়ে যেতে পারেন। আমিও যে যেতে পারি না এমনটা না, দেখা গেছে যে আমি ক্লাস নিচ্ছি, আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। এটা আর কি, যখন কথা বলা দরকার হবে আনমিউট করে একটু কথা বলে নেবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটাকে কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে টান দিলেই কপি হবে, কিন্তু কপিটা সোজা নাও হতে পারে। এই সোজা কপি করার জন্য যদি আপনার সোজা মানে একদমই লাইন সোজা তৈরি করা, কপি করার দরকার হয়, মানে লাইনচ্যুত করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে শিফট চেপে ধরবেন। কন্ট্রোলের উপরেই একটা শিফট বাটন আছে কিবোর্ডে, এই শিফট বাটনটা ধরে চেপে আপনি টান দিবেন, জাস্ট কপি হবে, আর কিছুই না। সিম্পল বিষয়, বুঝছেন সবাই? জি ভাইয়া। ঠিক আছে স্যার, বুঝছি। বুঝছি। আচ্ছা, আমরা পিকচার তো মোটামুটি দেখলাম, আমরা পরবর্তীতে কাজে গেলে আরও ভালো বুঝতে পারবো। আমরা এরপরে দেখাতে চাচ্ছি আপনাদেরকে সরাসরি হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট আপনারা জানেন, বেশিরভাগই জানেন, তারপরেও এর দাদা আসলে ঘর ঘর করতেছেন? আচ্ছা, দাদা হ্যাঁ বলেন। দাদা ঘ্যারঘ্যার করছে, অন্য কোনো থেকে নয়েজ আসছে। হ্যাঁ, আচ্ছা আমি দেখছি, দেখি। দাদা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। এখন এখানে
আমরা ওয়ার্ড আর্টটা দেখব। ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টটা আমি আরো ভালো করে পরে দেখাবো, মোটামুটি দেখাচ্ছি। দেখেন এখানে এখানে যে ডিজাইনটা আপনার আছে, এই ডিজাইনের ভিতরে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। ধরুন আমি এটাই নিলাম, দেন ওকে করলাম। এখানে আপনি ইংলিশ লিখতে পারবেন, বাংলাও লিখতে পারবেন, কিন্তু বাংলা লেখাতে বেশ ঝামেলা আছে। যদি বাংলা আপনি লিখতে চান তাহলে আপনি আগে পেজে লিখে নেবেন। ধরেন আমি এখানে বাংলা লিখে নিচ্ছি। তো দেখেন এখানে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাইপ করে নিলাম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এতটুকু সিলেক্ট করলাম, জাস্ট এতটুকু। তো এখানে আমি ইনসার্ট থেকে, পিকচার থেকে ওয়ার্ড আর্টে আসলাম। আমি প্রথম যেটা আছে সেটাই নিলাম। তো আমি চাচ্ছি যে এই ধরনের ডিজাইনটা আমার হলে বেটার হয়, আমার ভালো লাগছে এই ধরনের সিম্পল ডিজাইন। তো এই ডিজাইনটা আমি নিব, জাস্ট ওকে করব। আমরা জানি যে বাংলার জন্য সুতুনি এম যে দরকার হয়, আপনারা এখান থেকে একদম লাস্টের দিকেই থাকে, একটু লাস্টের দিকে চলে আসবেন, এসে একটু উপরের দিকে গেলে আপনি সুতুনি এম যেটা পাবেন, সুতুনি এম যে মনে রাখবেন। তো এই অপশানটা দিলেই আপনি দেখতে পাবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আপনার সামনে চলে আসছে। তো জাস্ট ওকে করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশটা চলে আসছে। তো এখানে ক্লিক করলে দেখেন ওয়ার্ড আর্টের একটা অপশান আসছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার না আসে আপনি টুলবার থেকে নিয়ে আসতে পারবেন। এই অপশানটা যদি আপনার না আসে আপনি ভিউ থেকে, টুলবার্স থেকে ওয়ার্ড আর্টের অপশানটা আপনি পেয়ে যাবেন। ভিউ থেকে, টুলবার্স থেকে, আমি আবার বলছি, ভিউ থেকে, টুলবার্স থেকে ওয়ার্ড আর্ট যদি আপনি কেটে দিয়ে থাকেন তাহলে নিয়ে আসতে পারবেন, আর না হলে এমনিতে এটা ক্লিক করলেই চলে আসে। তো এখানে বেশ কিছু অপশান আছে আপনারা শিখেছেন, তার ভিতরে দেখেন আপনি এই যে অপশানটা, আমরা এই অপশানটা নিব, এটাকে জাস্ট একটু ঘোরাবো। আমরা সরকারি যে লোগোটা, মানে যে লোগোটা দেখে আমরা বুঝতে পারি যে এই প্রতিষ্ঠানটা সরকারি বা এটা, তো এই যে সরকারি যে লোগোটা কিভাবে তৈরি করে, তো আমরা সেটা একটু দেখব। তো দেখেন এখানে ভিউর ভিতরে আমাদের টুলবারসের ভিতরে আমাদের ড্রয়িং একটা টুলবার আছে, ড্রয়িং টুলবারটা আমরা এখানে অ্যাড করে নিলাম। এখানে ছিল না, আমি অ্যাড করে নিলাম। তো এখানে অটো শেপস থেকে হচ্ছে এখানে ডাবল সার্কেল কোথায় আছে, ডাবল সার্কেল, আমরা এই ডাবল সার্কেলটা দেখতে পাচ্ছি। সিঙ্গেল সার্কেল নিলেও হবে না যে তা না। তো ডাবল সার্কেলটা নিলে আমাদের তৈরি করতে একটু বেটার হয়, মানে সুবিধা হয়। এজন্য আমরা আসলে লোগো ডিজাইন আসলে ওয়ার্ডের কাজ না, লোগো ডিজাইন আসলে ইলাস্ট্রেটরের কাজ। তারপরও হচ্ছে আমি ওয়ার্ডে দেখাচ্ছি যাতে আপনাদের এই অন্য কাজগুলো একটু সুবিধা হয় এই আর কি। এখানে একটু করতে বেশি অসুবিধা আছে, অ্যাকুরেট করাটা আসলে অনেক সমস্যার, কিন্তু ইলাস্ট্রেটরে করাটা অনেক সহজ। তো দেখেন এখানে ডাবল সার্কেল যেটা আছে আমরা এটা নিব। এটা নিয়ে আপনাদের বলেছিলাম যে একবার ব্যাক স্পেস প্রেস করে আপনি ডাবল সার্কেলটা আপনি তৈরি করবেন। তবে খেয়াল রাখতে হবে যেন এটা ফার্স্টেই সুগোল হয়, মানে শুধু গোল না, যেন সুগোল হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন সুগোল হয়, না হলে আপনার লেখাটা কিন্তু আসলে বেঁকে যাবে। তো দেখেন আসলে লেখাটা এরপরে আসবে না, তো যার জন্য আপনারা জানেন যে আমরা এখান থেকে ইনলাইন উইথ টেক্সট বাদে যে কোনো একটা কিছু করতে হবে। তো আমরা এখানে ইন ফন্ট অফ টেক্সট করলাম, ইন ফন্ট অফ টেক্সট। তো এখানে লেখাটাকে এনে আমরা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব যতটুকু পারা যায়। আমি আগেই বলেছি যে এটা আসলে ইলাস্ট্রেটরের কাজ, যার কারণে একটু অসুবিধা আপনার হবেই, এটা আসলে এখানকার কাজ না। তো দেখেন এইভাবে আপনি সাজায় নিতে পারছেন, আর চাইলে আপনি এই হলুদ বাটনটা দিয়ে এটাকে আর একটু বড় বা ছোট আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। তো টেনশনের কিছু নেই, যতটুকু খুঁত থাকে সেটুকু থাকবে না, কারণ যখন আমরা এটা লোগো তো আসলে ছোট হয়, 1 ইঞ্চি বা 1 ইঞ্চির ভিতরে সাধারণত হয়, তো এই ক্ষেত্রে সমস্যা হবে না।
এটা অ্যাকুরেট জায়গায় বসানোর জন্য যেটা করতে হবে, আপনাকে কন্ট্রোল চেপে আপনি অ্যারো চিহ্নটা ব্যবহার করে আপনি এটা পজিশন মতো বসায় দিবেন। তো এবার আমি শর্টকাটটা বাকি আছে, শর্টকাটটাকে সিলেক্ট করে আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে আসব। আমরা চাইলে দেখেন এখানে ওয়ার্ড আর্ট আছে, আমরা এই ওয়ার্ড আর্টের মাধ্যমেও যেতে পারি, আমরা এইটার মাধ্যমেও যেতে পারি, যে কোনো যেটা আপনার সুবিধা হয় সেটাই যাবেন। তো দেখেন আমি ওয়ার্ড আর্টের এইটা নিব, এইটা নিলে আমার একটু সুবিধা হয়, আর বেঁকানো লাগে না। তো আমি এটাই নিব, নিয়ে জাস্ট ওকে করব। এখানে একইভাবে একই পন্থায় সুতো নিয়ে যে করব, একই পন্থায় একইভাবে সুতো নিয়ে যে করব, জাস্ট দেন ওকে করব। তো দেখেন আমার শর্টকাটটা খুব সুন্দরভাবে দেখেন হয়ে গিয়েছে। তো একইভাবে আমরা ইন ফন্ট অফ টেক্সট করব, আগেরটাও ঠিক আমরা ইন ফন্ট অফ টেক্সট করেছিলাম, এটাও আমরা ইন ফন্ট অফ টেক্সট করব। আমরা জানি ইন ফন্ট অফ টেক্সটটা কি, আসলে ইন ফন্ট অফ টেক্সটটা হচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে এখানে লেআউটের ভিতরে ইন ফন্ট অফ টেক্সট যেটা আছে এটা হচ্ছে যে ছবিটা নিচ দিয়ে লেখা যাওয়া বা যে কোনো ডিজাইন নিচে যাওয়া। দেখেন আমার এখানে যে এটা আছে, আপনার সার্কেলটা আছে, ওই সার্কেলটা আমি নিচেই ফেলতে চাচ্ছি, যার কারণে আমি ইন ফন্ট অফ টেক্সট দিচ্ছি। তো জাস্ট ইন ফন্ট অফ টেক্সট দিলাম, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে এমনি আমি একটু যতটুকু আপনার সুন্দর করা যায় ততটুকু আমি সুন্দর করার চেষ্টা করব, মানে যতটুকু মেশ এর সাথে সাজানো যায় আমি সাজাই দিব। তো এবার যেটা করতে হবে আপনাকে জাস্ট এখান থেকে আমরা স্টার্স অ্যান্ড ব্যানার্স থেকে অটোশেপের ভিতরে স্টার্স অ্যান্ড ব্যানার্স থেকে আমরা স্টার চিহ্নটা নিব, স্টার চিহ্নটা তৈরি করব। তৈরি করার পরে এখান থেকে আমরা সবুজ কালার দিব, সবুজ গ্রিন। এখান থেকে নো লাইন করে দিব। আপনারা এখানে জানেন যে তিনটা কালার আছে, তিনটা কালারের ভিতরে একটা হচ্ছে ফিল কালার, একটা লাইন কালার আর একটা ফন্ট কালার। আমরা ফিল কালার আর লাইন কালারটা ব্যবহার করব। হ্যাঁ, তো সবুজ দিতে পারবে, এখানে রেড রেড দিতে হবে, রেড রেড। তো রেড দিলাম, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, একটা তৈরি করে নিব, একটা তৈরি করে নিয়ে এটাকে আমরা কপি করব। কন্ট্রোল চেপে কপি করতে হয় কিভাবে তা তো আপনারা জানেন, যে কন্ট্রোল চেপে একটু আগেই বললাম, কন্ট্রোল চেপে কপি করব। এবার এটাকে আমরা এভাবে এপাশেও কপি করে বসাবো সুন্দর করে। কারণ কারোর এতে 2010 দেওয়া আছে, 2010 দেওয়া আছে, আবার কারোর এতে 2007 দেওয়া আছে, আবার 2016 দেওয়া আছে। তো প্রত্যেকটা সফটওয়্যারের ভিতরে কিছু না কিছু কিন্তু ভেরিয়েশন আছেই, মানে একটু পার্থক্য আছেই সামান্য। কিন্তু 2003টা শিখলে আপনি যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তারপরেও আপনাদের আমি 2000 লাস্ট যে ভার্সনটা 2016 এটাও আমি দেখাবো, সমস্যা নেই। আপনারা শুধু জাস্ট কন্টিনিউ করেন, দেখেন হয়ে যাবে, খুব বেশি দিনও লাগবে না। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখছিলাম, তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর এই সরকারটাকে আমরা সিলেক্ট করব। তো দুইটা সিলেক্ট করতে হয়, তো জানেন আপনারা যে কন্ট্রোল চেপে আপনার ক্লিক করে সিলেক্ট করতে হয়। তো প্রথমে এটা ক্লিক করে নেব, তারপরে কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করব, তাহলে আমার দুইটা সিলেক্ট হয়ে যাবে। একই সাথে আমরা এখান থেকে সবুজ কালারটা দিয়ে দেব, আর এখান থেকে নো লাইন করে দেব, ব্যাস। এখন আমাদের যেটা করতে হবে, আপনারা জানেন যে এখানে একটা লাল বৃত্তের ভিতরে হলুদ রঙের মানচিত্র থাকে। তো এখন এখানে সিলেক্ট কি করে করলে? সিলেক্ট সিলেক্ট করলাম, ধরেন আমি এই দুটো তারা সিলেক্ট করব একসাথে, তো আমি এটাকে সিলেক্ট করলাম আগে। এবার কন্ট্রোল চেপে ধরে এটার উপরে ক্লিক করব, তাহলে এই দুইটা সিলেক্ট হবে। আবার যদি কন্ট্রোল চেপে আমি এটাতে সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে। আবার যদি কন্ট্রোল চেপে আমি এটাতে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে। এই চারটাই যদি আমি এখান থেকে কাট করে দিই কন্ট্রোল এক্স দিয়ে, তাহলে দেখেন এখান থেকে কাট হয়ে যাবে। বুঝতে পারছেন? একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে, জাস্ট এই ছাড়া কিছু না, একাধিক সিলেক্ট করার জন্য। তো যেটা করতে হবে সেটা দাদা হচ্ছে, আবার একটু বলেন।
হ্যাঁ, একাধিক সিলেক্ট করার জন্য মানে যে কোনো এখানে এগুলো আসলে কিন্তু অটো শেপগুলো কিন্তু পিকচারের মতো করে কাজ করে, একদমই সেম পিকচারগুলোতে আপনি যেভাবে কাজ করবেন এখানেও সেইভাবে কাজ করতে হবে। তো একাধিক পিকচার সিলেক্ট করার জন্য কি করতে হয়, আমাদেরকে কন্ট্রোল চেপে মাউস ক্লিক করতে হয় ওটার পরে। দেখেন আমার এটা সিলেক্ট করলাম, এখন আমি এটাও সিলেক্ট করতে যাচ্ছি একই সাথে। আমি যদি এটার পরে কন্ট্রোল চেপে না চেপে অর্থাৎ না প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট উঠে যায়, এটাতে সিলেক্ট হবে। কিন্তু যখন আপনি এখানে এটা সিলেক্ট আছে আপনি দেন এটাও সিলেক্ট করতে চাচ্ছেন একই সাথে, সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে একই সাথে দুইটা সিলেক্ট হবে। আপনি আবার চাচ্ছেন যে এটার সাথে আমি এটা সিলেক্ট করব, এই স্টারটা, তো এক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে, আবার এখানেও ক্লিক করতে হবে। তো দেখেন আমার চারিটাই সিলেক্ট একসাথে হয়ে গেছে। আমি যা করব সেটা এই চারটার উপরে ইফেক্ট পড়বে। তো আমি ধরেন এই চারটাকে আমি কাট করে দিতে চাচ্ছি কিংবা এটাকে কপি করতে চাচ্ছি, যা করবেন ধরেন এটাকে যদি আপনি টান দেন তাহলে এই চারটা একসাথে কপি হবে। দেখেন চারটা একসাথে সরবে, যা হবে এই চারটা একসাথে হবে। ক্লিয়ার বিষয়টা? কেউ একটু বলেন আপনারা ক্লিয়ার কিনা বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না না স্যার। বুঝতে পারেননি এই বিষয়টা এরকম কেউ আছেন? জি স্যার, আবার একটু দেখালে ভালো হতো, নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখেন এখানে একটা স্টার আছে, এখানে চারটা স্টার আছে। ধরেন আমি এখানে এখানে এই পরপর আপনার চারটা স্টারকে আমি রেখে দিলাম। আমি চাচ্ছি যে এই চারটা স্টার আমি কপি করব সাপোজ, তাহলে চারটা স্টার আমাকে আগে সিলেক্ট করতে হবে, না হলে চারটা স্টার আমি একসাথে কপি করতে পারবো না। তো এই চারটা স্টারকে একসাথে সিলেক্ট করার জন্য প্রথমে এটাকে ক্লিক করলাম, তারপরে কিবোর্ডের কন্ট্রোল আছে CTRL, একদমই কর্নারে থাকে, দুইটা কন্ট্রোল আছে, তো যে কোনো একটা প্রেস করে ধরে আপনি এটার পরে আবার ক্লিক করবেন। আচ্ছা, দেন এটার পরে আবার ক্লিক করবেন, দেন এটার পরে আবার ক্লিক করবেন। দেখেন প্রত্যেকটার পাশে আপনার বৃত্তগুলো আছে, অর্থাৎ আপনি এটা দেখে বুঝতে পারছি যে আমি এই সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে ধরে আমি যদি টান দিই তাহলে দেখেন এটাকে কপি হবে। আপনি যা চাইবেন এই চারটা একসাথে হবে। আমার মনে হয় এবার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। জি স্যার, বুঝছি। দাদা বুঝছি। আচ্ছা, আমাদের ক্লাস ছিল কয়টায়, 10টায় তো নাকি? হ্যাঁ 10 ছিল। আচ্ছা, হ্যাঁ দাদা, 10টা ছিল। হ্যাঁ আপনারা প্রায় 1 ঘন্টা পরে কেন জয়েন করছেন? জয়েন করলে সাথে সাথে করতে হবে, না হলে পরবর্তীতে এসে মাস পজিশনে এসে বুঝতে অসুবিধা হয়, আর আমারও বোঝাতে অসুবিধা হবে। জয়েন করলে সাথে সাথে করতে হবে, জয়েন না করলে আপনি সাথে সাথে করবেন না, সেটা আলাদা ব্যাপার। দাদা অ্যাটেন্ডেন্স নেন তাইলে। জি বলেন। হ্যাঁ ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি, কে বলছেন? এই তো বলতেছি কি, যদি অ্যাটেন্ডেন্স নেন তাইলে ঠিক মতো সবাই আসবে। অ্যাটেন্ডেন্স নেওয়া যায়, সমস্যা না, সেটার জন্য আরো কিছুটা টাইম চলে যাবে। অনলাইন অ্যাটেন্ডেন্স নিতে গেলে টাইম চলে যাবে আরো বেশ আমি তো কিছুটা। আজকে লেট করে একটু বাইরে ছিলাম। আর অনেকেই জয়েন হতে পারছে না, তার জন্য ফোন দিচ্ছে বারবার। এগুলো তো আসলে সমস্যা, ক্লাসে ডিস্টার্ব হয়। হ্যাঁ এইভাবে তো অনেকে, হ্যাঁ সবাই তো নমস্কার, কি অভ্যস্ত বলছেন? না, এই জন্য সমস্যা হচ্ছে। আর যারা গ্রামে ট্রামে আছে নেটের প্রবলেম অনেকে। হ্যাঁ, সোমবারে আসেন, সোমবার 10টার দিকে হুম আসেন। হুম।
হ্যাঁ, হ্যালো। হ্যালো, আপনার হ্যাঁ আমার দাদা, আপনার প্রেজেন্টিং অফ হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি প্রেজেন্ট আবার করছি। আসলে ফোন আসছে বারবার, ওই অনেকে জয়েন হতে পারছে না, লিঙ্ক পাচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম। যাতে এই প্রবলেমগুলো, যেহেতু আপনারা ফার্স্ট বলা যায় আপনাদের কাছে, অনেকের কাছে আপনারা অনেকে জানেন না যে আসলে অনলাইন ক্লাস কিভাবে হয় বা হতে পারে। তো আমি যার কারণে ক্লাসে এটাকে শেখানোর চেষ্টা করেছিলাম ফার্স্ট ক্লাসেই। তো এটাও শেখার একটা পার্ট। দাদা হ্যাঁ, দাদা হ্যাঁ, হ্যাঁ, সৌমিত্র বলো। দাদা আমি শুনতে পাচ্ছি। দাদা ও যারা ফোন দিচ্ছে আমি ওদের বলে দিচ্ছি, হ্যাঁ আমি ওদেরকে বলছি যে আপনারা আহ, আপনারা যারা অ্যাটেন্ড করতে পারতেছেন না বা ওর নেটের সমস্যা, আপনারা যারা নতুন জয়েন করছেন, আপনারা যারা পাচ্ছেন না, তারা আপনারা ক্লাসে আসেন, ক্লাসে এসে আপনারা ওটা দেখে যান, না হলে আপনারা এটা বুঝতে পারবেন না। তারপরেও ফোন দিচ্ছে, তারপরে আপনারও ফোন দিচ্ছে, আমারও ফোন দিচ্ছে, আমি এদের বলছি সব কিছু। আচ্ছা, যারা ফোন নাহলে দিচ্ছে তারা নতুন তাদেরকে যারা তুমি অ্যাটেন্ড করছে জয়েন বা করাই জয়েন দাও করছে তারা পাচ্ছেন ফেসবুকে। না কোনো কিছু। তুমি হ্যাঁ কথা বলে তাদেরকে হ্যাঁ আমি জয়েন করাই দাও, আমি ঠিক আমি আছে? জয়েন করে দিচ্ছি। হুম হুম। তুমি জয়েন করাই দাও। আমি অ্যাড করে দিছি, আমি কিছু কিছু অ্যাড করে দিছি, আচ্ছা, আচ্ছা। দেখেন। এখানে সৌরভ বৈরাগী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরও করে দেন, হ্যাঁ। এটা চৈতি কি? মণ্ডল, এদেরকে অ্যাড করে দেন তো। এই কথা দাদা কথা। মিঠুন বৈরাগীকে অ্যাড করে দেন দাদা। যা নিচে যেগুলো আছে। আচ্ছা, কুমারের জয় অ্যাড করেছে না? দাদা সৌরভ বৈরাগীও আমাদের ক্লাসে আছে দাদা। আচ্ছা, আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, সবাইকেই আমি অ্যাড করে দিয়েছি। চৈতি মণ্ডলকে অ্যাড করে দিয়েছি, মিঠুন বৈরাগী দিয়েছি, কথা কথা দিয়েছি। আর ফেসবুকের এরকম নাম থাকলে আসলে বোঝা যায় না যে কে এটা। হ্যাঁ আচ্ছা, সৌমিত্র, সৌমিত্র, এরকম টেপ দিবে। সৌমিত্র, তুমি এই চৈতি মণ্ডলের বাবা ফোন দিয়েছিল আমাকে। তুমি চৈতি মণ্ডলকে এই হ্যাঁ দাদা লিঙ্ক, বলেন, আমি শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ, চৈতি মণ্ডলের বাবা ফোন দিয়েছিল আমাকে। চৈতি মণ্ডলকে তুমি লিঙ্কটা শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ইনি কে? এই জন মাহালির লিঙ্কে মনে হয় জয়েন হতে পারছে না। এই জন মালিকে একটা মেসেজ করো যে লিভ নিয়ে ওই ফোনটা অফ করে আবার নতুন করে অন অন করে রিস্টার্ট দিয়ে জয়েন করতে বলতে বলো। এই লিঙ্কটাকে শেয়ার করে দাও চৈতি মণ্ডলকে, বা ওকে এই গ্রুপে অ্যাড করে দিছি, অ্যাড হতে বলো, দেখতে বলো। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কথায় চলে যাই। তো দেখেন, আমরা এই পর্যায়ে চলে আসছি, মোটামুটি আমাদের একটা লাইন কিন্তু চলেই আসছে। এবার আমাকে যেটা করতে হবে, আপনারা জানেন যে লাল বৃত্তের ভিতরে আমরা হলুদ রঙের মানচিত্র আনবো। তো এটার জন্য লাল বৃত্তের ভিতরে হলুদ রঙের মানচিত্র আনবো। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লাল বৃত্ত দিব। তো এই বৃত্তটা, এখানে লাল রং আসলে করা যাবে না, কারণ এখানে যখনই আপনি লাল রং করবেন, ধরেন আপনি লাল রং করলেন, তো দেখেন এইখানে লাল রং হয়ে যাবে। এই জন্য এখানে লাল রং করা যাবে না, আপনাকে একটা জাস্ট বৃত্ত নিতে হবে। এই বৃত্তটা নিয়ে এই বৃত্তর হয় সমান দিতে হবে অথবা একটু বড় দিতে হবে। তো যেটাই আপনি দেন সেটা দিয়ে আপনি এখানে একটা লাল রং করে দেবেন, ঠিক আছে? জাস্ট একটা আলাদা কিন্তু বৃত্ত। এই বৃত্তটাকে আপনি একটা বৃত্ত তৈরি করে আপনি লাল রং করে দেবেন। এখন আমাদের যেটা সব থেকে প্রবলেম সেটা হচ্ছে একটা ম্যাপ তৈরি করা। তো ম্যাপটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে হয় আপনি নেট থেকে নামিয়ে নিতে পারেন কিংবা অন্য কোনোভাবে, বা আপনি আরও প্র্যাকটিস করতে পারেন। তবে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে একবারই করতে হবে আপনাকে, বারবার ওটাকে এডিট করা যাবে না। এটা হলো বড় সমস্যা। যদি ইলিস্ট্রেটর হতো আপনি নিজের ইচ্ছা মতো করতে পারতেন।
তবে ম্যাপটা এখানে খুব বেশি 100% কারেক্ট হতে হবে এরকমটাও না, যেহেতু লোগো। আপনি পরবর্তীতে যখন ছোট করবে তখন আপনি বুঝতে পারবেন বিষয়টা, কারণ এখানে তো অনেক বড় আছে, যখন ছোট হবে তখন বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে আমি কলমের মতো যে চিহ্নটা আছে ওইটা দিয়ে আমি একটু আঁকানোর চেষ্টা করি, দরকার হলে একবার না পারলে আপনি আরও দুই একবার একটু চেষ্টা করবেন। তো এইভাবে আপনি মোটামুটি একটু ধীরে আমার থেকে আরেকটু ধীরে করার চেষ্টা করবেন, তাহলে আরো বেটার হবে। তো এটা হলুদ, এবং এখান থেকে নো লাইন করে দেবেন। এখানে নিয়ে এসে টুকটাক এডিট আপনি করতে পারবেন, যদি আপনি এখান থেকে আরেকটু উপরে তুলে দিতে চান তো আরেকটু খাটলে আপনি আরেকটু সময় দিলে এটাকে আরেকটু এডিট করতে পারবেন, সমস্যা নেই। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা একটা করে সিলেক্ট করা দেখাচ্ছিলাম। আমি একটা একটা করে সিলেক্ট করা দেখাচ্ছিলাম। তো আমি এখন এই মাউসের চিহ্নটা নিয়ে আমি জাস্ট প্রথম থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ করব। এবার দেখেন আমি এটাকে ছোট করব। আমি বলেছিলাম যে লোগো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির ভিতরে হবে। এবার আপনি এটাকে যদি টান দেন আপনি আপনার ইচ্ছা মতো কপি পেস্ট যা ইচ্ছা করতে পারবেন। আপনি যতগুলো লোগো দরকার আপনি ততগুলো লোগো আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তাহলে আমি ম্যাপটা আসলে অ্যাকুরেট এখানে করাটা অনেক ছোট আপ, যে হোক যে কেউ আসলে করতে অনেক অসুবিধা হবে। তো এর জন্য আপনারা এই ম্যাপটার জন্য আপনি এখান থেকে এটা নিতে পারেন, এটা নিয়ে আপনি করবেন স্ক্রিবেলটা। তবে হচ্ছে আপনি চাইলে আর একটু যদি টুকটাক সমস্যা হয় আপনি ওটাকে বাড়ানো কমানো করতে পারবেন। এই তো আমরা একটা দাদা সবগুলো হচ্ছে দাদা হ্যাঁ বলেন। সবগুলো হচ্ছে সিলেক্ট করলেন কিভাবে? এই যে আগে যেভাবে আপনাকে দেখালাম, এখানে টান দিয়ে আমি এটাকে কপি। সবগুলো সিলেক্ট করলেন কিভাবে একসাথে, মানে পুরো আর কি লোগোটাই? এই যে মাউসের চিহ্নটা আছে এখানে দেখেন সিলেক্ট অবজেক্টস লেখা। না, সিলেক্ট মানে হচ্ছে আপনার ম্যাপটা বসানোর পরে কিভাবে পুরোটাই সিলেক্ট করলেন? হ্যাঁ দেখেন দাদা এখানে, গ্রুপিং করলেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আনগ্রুপ আছে। আর একটা বিষয় এখানে যেটা আপনি করতে পারেন, এই যে দাগটা আছে, এই যে দাগটা, এই দাগটাকে আপনি একটু বড় করে দিতে পারেন চাইলে। এটা বা এটা নিতে পারেন, এটা নিয়ে এটাকে একটু সবুজ কালার করে দিলে আসলে better নেট হবে। প্রবলেম হচ্ছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু ধীরে ধীরে দেখেন, অসুবিধা হবে না। একটু যদি টিনের চালের ভিতরে থাকেন তাহলে একটু বাইরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আরেকবার একটু দেখান দাদা। হ্যাঁ হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ বলেন। দেখুন না আমি হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি না, বলেন। ওই মানচিত্রটা হলুদ মানচিত্র ওটা কিভাবে আনবেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো তাই দেখতে পাই। আচ্ছা আচ্ছা, হলুদ মানচিত্রটা আসলে আপনাকে নিজেকে আঁকাতে হবে, ঠিক আছে, এই স্ক্রিবেলের মাধ্যমে। দেখেন অটো শেপ থেকে লাইনসের ভিতরে এইটা দিয়ে আপনাকে আঁকাতে হবে। যতটুকু পারেন ততটুকু শেপে আনার চেষ্টা করবেন। এটা আসলে আনাটা অনেকটাই টাফ, ঠিক আছে, একদমই ফাইনালি 100% করাটা অনেক টাফ, সো টাফ। তবে লোগোর ক্ষেত্রে ওই অনেক কিছুই আসলে হয় না। আপনি লোগোগুলো ভালো করে দেখবেন, দেখবেন যে একটা লোগোতে দেখবেন যে ম্যাপটা অনেকটাই ভিন্ন ভিন্ন থেকে থাকে, এক্ষেত্রে সমস্যা হয় না। যখন শুধু আপনি একটা ম্যাপ আঁকাতে যাবেন তখন সেটাকে 100% কমপ্লিট করার চেষ্টা করতে হয়, সব কিছু তৈরি করতে হবে। এখানে সব কিছু, এখানে যত অপশান থাকবে সব আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র মানে একেবারে নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করতে হবে। যেহেতু এটা লোগো, সেক্ষেত্রে অতটা চিন্তা করার দরকার হবে না, আপনি এটা দিয়ে আঁকাই নেবেন, জাস্ট এটা কলমের মতো হবে। আমি
আমি ভাবছি কাস্টম শেপ আছে কিনা কোথাও আবার, সেজন্য জিজ্ঞেস করছি। না না, এই স্ক্রিবেল এটা দিয়ে আপনি আঁকাই নেবেন, কলমের মতো আসবে, আপনি আঁকাবেন। তো এইভাবে শেপটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে আপনি এখানে দেখেন এই মাউসের চিহ্ন আছে, একটু খেয়াল করে দেখেন এখানে এই মাউসের চিহ্ন, এটা ক্লিক করে আপনি প্রথমে যে কোনো একটা কর্নার ধরবেন, সেই কর্নার থেকে মাউসটা ড্র্যাগ করে দেখবেন এরকম একটা ছক তৈরি হবে। এই ছকটার ভিতরে আপনি এই লোগোটা রেখে দেবেন, দিলেই এই লোগোটা সব দেখেন সিলেক্ট হয়ে যাবে। দেখেন প্রত্যেকটার পাশে আমার বৃত্ত বৃত্ত আছে, তার মানে এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় আমি এই মানচিত্রের পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমি গ্রুপিং থেকে গ্রুপ করব, জাস্ট রাইট বাটন ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ করব, দেন আমার এটা গ্রুপ হয়ে যাবে। এখন লোগোটা আসলে পিকচার আর লোগোর ভিতরে পার্থক্য যেটা, লোগোটা আসলে ছোট হয়, তো এই জন্য 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির ভিতরে একটা লোগো তৈরি করা হয়। তো এই লোগোটা দেখেন আমি এই পর্যায়ে আনার পরে আমি এটাকে জাস্ট টান দিয়ে কপি করব। কিভাবে কপি করব? কন্ট্রোল চেপে টান দিব, ড্র্যাগ করে মাউস, আমার এটা কপি হয়ে যাবে। তো এইভাবে আমার যতগুলো প্রয়োজন আমি এটাকে কপি করে নিতে পারবো। একইভাবে আপনি যদি চান যে এইগুলোকে আমি একবারে সিলেক্ট করব, তাহলে এই মাউস দিয়ে আপনি একইভাবে এই কর্নার থেকে আপনি এই রকম একটা ছক তৈরি করে ছেড়ে দেবেন টান দিয়ে। দেখেন এগুলো সব সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি আবার যদি এটাকে টান দিই, তো দেখেন কপি হয়ে যাবে। এভাবে আপনি যতগুলো প্রয়োজন আপনি সেইভাবে কপি করে নিতে পারবেন। বিষয়টা কি আপনাদেরকে কি আমি মোটামুটি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এটা এটা আপনারা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবেন। শুধু এইটা না, আমি এইটা দেখাইছি বলেই যে আপনি এটাই মাত্র হতে হবে এমনটা না, এই অটো শেপের সব কাজই পারতে হবে। নিত্য নতুন কাজ আপনাকে বের করতে হবে, না নিত্য নতুন কাজ আসতে পারে। যেরকম বিশেষ করে আপনাদের অটো শেপের ভিতরে সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে জ্যামিতি। আমাদের গোলক আছে, চাকতি আছে, তারপরে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, হ্যাঁ আয়তক্ষেত্র আছে, তারপরে আরও বৃত্ত আছে, লম্ব আছে, মানে জ্যামিতির প্রচুর অপশান আছে। এই অপশানগুলো আমরা অটোশেপের মাধ্যমে করে থাকি। আর এখানে যে জিনিসটা ব্যবহার করেছি যে লেখার জন্য, যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট প্রচুর ডিজাইনের ক্ষেত্রে ওয়ার্ড আর্ট ব্যবহার হয়। ওয়ার্ড আর্টে প্রচুর ডিজাইন করা যায়। যেরকম আমাদের যে কলেজে বা ভার্সিটিতে আমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগে, সেই অ্যাসাইনমেন্টের ডিজাইন করতে হলে কিন্তু ওয়ার্ড আর্টটা খুবই প্রয়োজন হয়। শুধু ওই জন্য না, অফিসিয়াল ক্ষেত্রে যে কোনো ধরনের ডিজাইন, যে কোনো ধরনের অ্যাড সার্কুলারে করতে হলে ওয়ার্ড আর্টের ডিজাইন প্রয়োজন হয়। তো ওয়ার্ড আর্টটা খুবই প্রয়োজন। এই ডিজাইনটা শিখে রাখলে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের যদি কখনো কাজে যান, সেক্ষেত্রেও আপনি এই ওয়ার্ড আর্টটা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে ওখানে আপনার সুবিধা হবে শিখতে। হ্যাঁ, ডিজাইনগুলো আপনার মাথায় খুব দ্রুত আসবে, খুব ভালো হবে। ওয়ার্ড আর্টের ডিজাইনগুলো আরও ভালো করে আপনাকে দেখতে হবে, অটোশেপটাও খুব ভালো করে দেখতে হবে, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা খুব ভালো শেখা যাবে। আমরা এই পর্যন্ত 2003-এ দেখাচ্ছি, আমরা 2016 এবার চলে যেতে চাচ্ছি। আপনাদের কি কোনো মতামত আছে? হ্যাঁ দাদা, 2016 গেলে ভালো হয়। আচ্ছা, আমরা 2016, এখন তো সব আপডেট কম্পিউটার তো দাদা, এই কারণে তো সমস্যা। হ্যাঁ আমরা 16 নিয়ে আলোচনা করছি। গেলে মানে ভালো হয়। আচ্ছা, এখানে 2016 আপনি দেখতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন তো সবাই? এটা 2016 ভার্সন। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন, এখানে লেখা আছে দেখেন ওয়ার্ড 2016। দেখা যাচ্ছে দাদা। আচ্ছা, ওয়ার্ড 2016 অপশানে আমরা আগের দিন দেখেছিলাম যে এখানে কিভাবে আমরা অ্যালাইনমেন্টের কাজ করব, কিভাবে কপি পেস্টের কাজ করব, এখানটা কিভাবে ফাইন্ড রিপ্লেস সিলেক্টের কাজ করব। হ্যাঁ, এছাড়া আমরা লেআউটের ভিতরে কিভাবে আমরা পেজ সেট আপ করতে পারি এটা দেখেছিলাম।
এবং আমরা কিভাবে এটাকে হেডার ফোল্ডার করতে পারি এই অপশনগুলো দেখেছিলাম। এটাই তো আপনাদের মনে আছে তো নিশ্চয়ই? হ্যাঁ দাদা। জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে মানে সাবজেক্ট ছিল যেটা হচ্ছে ইনসার্টের কাজ করা, ইনসার্ট। তো ইনসার্টের কাজগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো যে এখানে আসলে কোথায় কোথায় আছে আমরা একটু খুঁজে বের করবো। একই বিষয়, একই নাম, সেম নামেই থাকবে, শুধু হয়তো একটু অন্য জায়গায় থাকবে। তো এখানে আপনি হেডার অ্যান্ড ফুটারের নিচেই আপনি দেখতে পাচ্ছেন পেজ নাম্বার আছে, পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে পেজ নাম্বারটা দেখেন, এখানে একটু দেখেন, এখানে টপ অফ পেজ। এখন ওখানে আপনাদের হেডার ছিল, এখানে লেখা আছে কি টপ অফ পেজ। তো দেখেন এখানে টপে আপনি লেফটে যদি দিতে চান তাহলে এই অপশানটা নেবেন। এখানে দেখেন যদি সেন্টারে দিতে চান তাহলে এই অপশানটা নেবেন। যদি রাইটে দিতে চান তাহলে দেখেন এই অপশানটা দেবেন। বটম, বটমে যদি লেফটে দিতে চান তাহলে বটম মানে কি নিচেই তো। দেখেন লেফটে যদি দিতে চান এই অপশানটা নেবেন, সেন্টারে দিতে চাইলে এটা নেবেন, আর রাইটে দিতে চাইলে এইটা নেবেন। এরপরে যদি ফরম্যাট পেজ নাম্বারে আসেন তো দেখেন আপনাদেরকে ফরম্যাটে দেখাইছিলাম আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন, এখান থেকে সেই ধরনের নেবেন। আর যদি স্টার ডেটে আপনার মনে হয় যে আমি 101 থেকে বা 100 থেকে করতে চাই, যেটা থেকে করতে চাই জাস্ট দেন ওকে করবেন, আপনার পেজ নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ দাদা। ফরম্যাট হ্যাঁ, পেজ বুঝছি। নাম্বারটা এখানে, আর কোথায় পেজ নাম্বার দিবেন সেটা আপনার এখান থেকে সেট করতে হবে, টপে দিবেন না বটমে দিবেন। তাহলে হেডার ফুডারের পাশেই পেজ নাম্বারটা আছে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন এখানে ওয়ার্ড আর্ট বলে একটা অপশান আছে, এ চিহ্ন আছে। এখান থেকে আপনি ওয়ার্ড আর্টের অপশানটা নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে, আপনি সেই ডিজাইন চুজ করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন আমি একটা ডিজাইন নিলাম। ডিজাইন নেওয়ার পরে আপনি এখানে লিখতে পারবেন। লেখার পরে আপনি এখান থেকে দেখেন যখনই আপনি ওয়ার্ড আর্টটা নেবেন তখন এখানে অ্যাড ইনসের পরে ফরম্যাট নামে একটা অপশান চলে আসছে অলরেডি, যেটা বাইরে ক্লিক করলে থাকবে না। দেখেন অ্যাড ইনসের পরে ফরম্যাটটা নাই, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এই ফরম্যাট অপশানটা চলে আসবে। তো এখন এখান থেকে আপনি আপনার ডিজাইনগুলো চুজ করতে পারবেন। তো এখানে দেখেন আমি এটাকে সিলেক্ট করে শেপ থেকে আমি যদি অন্য কোনো কালার চুজ করতে চাই করতে পারবো। শেপ থেকে আপনি কোনো কালার চুজ করতে চাইলে করতে পারবেন। তারপরে শেপ ইফেক্টস থেকে ইফেক্ট দিতে পারবেন, 3D মোশনে তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখতে পাচ্ছেন তো আপনারা? জি আচ্ছা, স্যার। হ্যাঁ। তো দেখেন, হ্যাঁ দাদা দেখতে হ্যাঁ পাচ্ছি। দাদা। হ্যাঁ, আমি কুইক স্টাইলের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারি। দেখেন আমি এটাকে চেঞ্জ করে দিলাম, কুইক স্টাইলের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। দেখেন এটা এক রকমের লেখা দিয়েছি, টেক্সট এক রকমের দিয়েছি, এটা আর এক রকমের দিয়েছি। এটা আবার একটু বলেন। কুইক স্টাইল, এটা কুইক স্টাইল মানে কুইক স্টাইলের মাধ্যমে আপনি এটাকে আরও ডিজাইন তৈরি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে ইচ্ছা মতো শেপ ফিল দিতে পারেন, এখান থেকে আউটলাইন ফিল এখান থেকে দিতে পারবেন, 3D মোশন এখান থেকে করতে পারবেন। বিভিন্ন 3D মোশন আছে, শ্যাডো, ছায়া আছে, প্রেজেন্ট আছে। আপনার যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে আপনি এটাকে ডিজাইন করে নিতে পারবেন। 2016-তে 2003-এর থেকে অনেক বেশি ডিজাইন করা দেওয়া আছে। যদিও এই ডিজাইনগুলো আপনি যদি পারেন তা 2003-এও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি শিখাইছিলাম অনেক ডিজাইন আপনাদেরকে, মনে আছে কি না আমি জানি না। তবে এখান থেকে আপনি 2016-তেও অনেক, যেহেতু লেটেস্ট এটার অনেক ডিজাইন আছে, আপনি এখান থেকে ডিজাইনগুলো নিতে পারবেন। আচ্ছা,
দেখেন এখানে টেক্সট ডিরেকশনের একটা অপশান আছে, এটাকে ঘুরিয়ে লেখা। যদিও 2003-এও এটা আছে, আমি দেখাবো আপনাদেরকে টেক্সট ডিরেকশনটা, তবে এখানে টেক্সট ডিরেকশনটা আছে এই জন্য আমি দেখালাম। টেক্সট ডিরেকশনের কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। পজিশন আপনি লেফট নিতে যাচ্ছেন, সেন্টারে নিতে যাচ্ছেন, রাইটে নিতে যাচ্ছেন, না কোথায় নিতে যাচ্ছেন। অ্যালাইনমেন্ট আসলে মূলত 4 রকমের, কিন্তু মূলত কিছু কিছু জায়গায় অ্যালাইনমেন্ট হচ্ছে 9 রকমের। তবে কখনো যদি এমসিকিউ প্রশ্নে বা রিটেন প্রশ্নে আপনার আসে যে অ্যালাইনমেন্ট কত রকমের, তাহলে আসলে উত্তরটা হবে কিন্তু 4 রকমের। অ্যান্সারটা 4 উত্তর হবে আর কি, অ্যান্সারটা 4 হবে। তো অ্যালাইনমেন্ট আসলে 9 রকমের। হ্যাঁ, আমরা যখন টেবিলের কাজ করব অ্যালাইনমেন্ট নিয়ে আরও ভালো একটা আলোচনা আছে, আমি সেখানে বলবো আপনাদেরকে যে আসলে অ্যালাইনমেন্টটা কিভাবে হয় 9 রকমের। হয়তো ভাবছেন যে এখন অ্যালাইনমেন্ট আসলে 9 রকমের কিভাবে হয়। যাই হোক, এখানে দেখেন আমি একটু আগে আপনাদের লেআউট শিখে এসেছি। পিকচারের ভিতরে ইন লাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, থ্রো, টপ বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, তো এই অপশানগুলো আপনাদেরকে আমি শিখে এসেছি। তো এই অপশানগুলো এখানে আছে। ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই অপশানটাও 2003-এ অপশানে আছে, যদিও আপনাদের দেখায়নি, তারপর আমি বলছি। যখন আপনাদের 2-3টা শেপ হয়ে যাবে, ধরেন সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম, আমি এখানে আরও একটা শেপ নিলাম, সাপোজ এখানে এখানে 2টা শেপ নিয়েছি, শেপ নিয়েছি। এই 2টা শেপের ভিতরে আমি কোনটাকে আগে নিতে চাচ্ছি আর কোনটাকে পরে নিতে চাচ্ছি, বিষয়টা আসলে এরকম। দেখেন রেড, তো আমি যদি এটাকে আগে নিতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করব। দেখেন এখানে ব্রিং টু ফরওয়ার্ড, দেখেন এইটার উপরে এটা চলে এসেছে। আপনারা কি আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন বা কথা শুনতে পাচ্ছেন তো? জি হ্যাঁ স্যার। দেখতে হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, দাদা। হ্যাঁ, একটু পাচ্ছি একটু ভালো করে দেখেন। আমাদের আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন হয়। যখন আমি এই ধরেন আমি এই রেডটাকে এইটার উপরে আনতে চাচ্ছি, মানে এই 4 কোণা এটার পরে আনতে চাচ্ছি, সেজন্য আমি এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড, এটাতে ব্রিং টু ফরওয়ার্ড করলে দেখেন এই শেপটার পরে এই লাল বৃত্তটা চলে আসছে। অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা একটা সাপোজ যদি ম্যাপ তৈরি করতে চাই, তো লালটা দেখেন, লালটা এরকম দিলে হয়তো লালটা নিচেই চলে যাচ্ছে, এরকম হতে পারে। তো এই অপশানের কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। এখানে উপরে যেটা থাকবে আপাতত সরিয়ে দিই, পিকচার। আমরা যদি পিকচারে ক্লিক করি, তো দেখেন আমরা এখান থেকে আমাদের কোথায় পিকচার আছে, ধরেন আমি সাপোজ ডেস্কটপেই গেলাম, ডেস্কটপে আমার অনেকগুলো পিকচার আছে, আমি এখান থেকে যে কোনো একটি পিকচার নিয়ে আসলাম। তো ধরেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম। তো দেখেন এই পিকচারটা যখনই আনলাম, তখন এখানে ফরম্যাট নামে আরও একটি অপশান তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন তো সবাই? যে ফরম্যাটটা ছিল না, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ দেখেন হ্যাঁ এখানে, দাদা। দেখেন এখানে ফরম্যাটটা তৈরি হয়েছে। এই ফরম্যাটটা কিন্তু ছিল না আগে। এই পিকচারটায় ক্লিক করলে এই ফরম্যাট মেনু বারটা আসবে। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু ফরম্যাট মেনু বারটা নাই। যখন আপনি এই পিকচারে ক্লিক করবেন তখন এই ফরম্যাট মেনু বারটা চলে আসবে। তো আগের ফরম্যাট মেনু বার আর এখনকার ফরম্যাট মেনু বারটা কিন্তু একটু চেঞ্জ আছে। তো দেখেন প্রথমেই চেঞ্জ কি, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই পিকচারে রিমুভ ব্যাকগ্রাউন্ড করার জন্য বলছে। তারপরে দেখেন কারেকশন, এটাকে আপনার কি ধরনের কালারে একটু রিপ্লেস করতে পারেন সেই ধরনের আপনার এখানে মাউস নিলে আপনি দেখতে পাবেন। এরপরে যেটা দেখেন কালার আছে, বিভিন্ন রকমের কালার ইফেক্ট আছে। এই কালার ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে।
এখান থেকে বিভিন্ন কালার ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আর্টিস্টিক গুলো কেমন দেখেন, বিভিন্ন বুলার মোশন ব্যবহার করা যায়। হ্যাঁ, বিভিন্ন বুলার টুলার ব্যবহার, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তারা হয়তো বা ভালো বুঝতে পারবেন একটু। তো দেখেন এখানে বিভিন্ন তারপরে আপনার র্যাপিং পেপার স্টাইল করা যেতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফায়ার স্টাইল করা যেতে পারে। হ্যাঁ, যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন বা শিখবেন তারা দেখবেন এই অপশনগুলো খুব ভালো করে শিখে থাকেন। এখানে যদিও কিছু ডিফল্ট করা আছে, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। তবে রিয়েলিস্টিক করার জন্য মানে আর্ট মনে হবে যে এটা আসলে আর্ট করা, হ্যাঁ, এরকম রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে আপনি বেশ কিছু ডিজাইন নিয়ে আপনি এই ডিজাইনগুলো নিতে পারেন আপনার পছন্দ মতো পিকচারের। তো এইভাবে কাজ করতে পারেন। তো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। আমি এটাকে গোল একটা শেপের মধ্যে নিতে যাচ্ছি। তো দেখেন আমি একটা গোল শেপের মধ্যে নিয়েছি পিকচারটাকে। এখানে তো দেখেন বেশ কিছু ডিজাইন আছে, অনেক বেশ। তো এই ডিজাইনগুলো থেকে আপনি বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি নিতে পারবেন, এই আর কি। তো এরপরে দেখেন পিকচার বর্ডার, এগুলো আসলে এখানে সেট করা আছে। এখন আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে আপনি সেট করে নিতে পারেন। ধরেন আপনি নো বর্ডার করতে চাচ্ছেন, নো বর্ডার করতে পারবেন। এখান থেকে বর্ডারের আসলে মাপটা কেমন মোটা দিতে চাচ্ছেন সেটা মোটা দিতে পারবেন। আচ্ছা, বর্ডারের স্টাইলটা আসলে কেমন হবে, যদি এরকম ফুটা ফুটা করতে চান তাহলে ফুটা ফুটা হবে। তো এখান থেকে কালার আপনি চুজ করতে পারবেন। আপনি আপনার বর্ডারের কালারটা কি ধরনের নিতে চাচ্ছেন এখান থেকে কালারটা চুজ করতে পারবেন। মোর লাইন্স কালার থেকেও আপনি বিভিন্ন কালার নিজের ইচ্ছা মতো তৈরি করে নিয়ে আসতে পারবেন। এরপর পিকচার ইফেক্ট থেকে দেখেন এটাই এটাই আর কি প্রায় একই। তো এখানে বেশ কিছু 3D স্টাইল আছে। আপনি এখান থেকে যে ধরনের 3D স্টাইল আপনার পছন্দ হয় সেই ধরনের 3D স্টাইল আপনি এখান থেকে নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন 3D স্টাইল আছে। তারপরে এখানে শ্যাডো অর্থাৎ ছায়া, ওই পিকচারটার একটা ছায়া হবে, এখান থেকে আপনি সেই ধরনের ছায়া ব্যবহার করতে পারেন। ব্যাবিলন অ্যাম্বুশ, অ্যাম্বুশ যারা গ্রাফিক্স ডিজাইন শিখে থাকে অ্যাম্বুশ একটু বুঝবে যে মনে হবে একটু উঁচু উঁচু আর কি। এটা লেখার ক্ষেত্রেও এই বিশেষ করে এই অ্যাম্বুশগুলো ব্যবহার করা হয়, পিকচারের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয় না। তবে এখান থেকে আপনি এই ধরনের অ্যাম্বুশগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ব্যাবিলন অ্যাম্বুশ। তারপরে গুলো ব্যবহার করতে পারবেন, বেশ কালারের একটা গ্লো তৈরি হয়, মানে ব্লার স্টাইল, কালারের ব্লার স্টাইল তৈরি হয়, এখান থেকে আপনি এভাবে তৈরি করতে পারবেন। এগুলো রিফ্লেকশন, মানে একটা রিফ্লেকশন দেবে আপনার ওইটার, সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। দেখেন আপনার এখানে নিচে একটা রিফ্লেকশন দিচ্ছে অলরেডি। তো এই রিফ্লেকশনগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে মোটামুটি আপনাদের 2003-এর যে ভার্সনে যেটা ছিল আর কি, যেটা আমি শিখাচ্ছিলাম অর্থাৎ পিকচার আর হচ্ছে ওয়ার্ল্ড আর্ট, আমি এখানে পিকচার আর ওয়ার্ল্ড আর্টগুলো আমি খুব সুন্দর করে আপনাদের ক্লাসে আমি দেখাইছিলাম 2003-এ। আমি বেশি আলোচনা করতে চাচ্ছি এখন 2016-য়। তো 2016-এ আমি আরও নিখুঁতভাবে এই অপশানগুলো কাজ আপনাদেরকে দেখাবো আরও সুন্দর করে। আপনারা বোরিং হয়ে যাচ্ছেন কিনা আমি জানি না, তবে খুবই মজার কাজ আছে এর ভিতরে অনেক। তো দেখেন আমি ক্রপ আপনাদেরকে দেখাইছি। ক্রপটা হচ্ছে কেটে দেওয়া, পিকচারকে কিন্তু ছোট করা আর ক্রপ করা আসলে এক না। আমরা এখান থেকে সাইজ তৈরি করতে পারবো ইঞ্চির মাপে। এখান থেকে ইঞ্চির মাপে আমরা সাধারণত ইঞ্চি কাজ করে থাকি বেশি, আমরা এখানে সেন্টিমিটার মিলিমিটারও কাজ করতে পারবো। সেটা সেটিং করে নিতে হয়, কিভাবে নিতে হয় সেটাও আমি দেখাবো পরে। তবে আমরা আসলে ইঞ্চিতে সব সময়ই আসলে আমরা ইঞ্চিতে কাজ করে থাকি। একমাত্র ফটোশপের কাজে অনেক সময় আমাদের পিক্সেলে কাজ করা লাগে, তো সেটার বিষয়টা আলাদা। সাধারণত ওয়ার্ডে পিক্সেলের কাজ লাগে না, এখানে সবসময় ইঞ্চিতেই কাজ করে থাকি। তো এখানে ইঞ্চিতে আপনি মাপ তৈরি করে নিতে পারবেন চাইলে। এই কাজটা আমি আপনাদেরকে দেখে আসছি যে স্কোয়ার, টাইট, থ্রো, টপ বটম, বিহাইন্ড টেক্সট এগুলো দেখাইছি, এবং পজিশনটা আপনারা জানেন অর্থাৎ অ্যালাইনমেন্টের কাজ একটু আগেও বললাম।
তো মোটামুটি এখানে পিকচারের এই অপশনগুলো আমি আপনাদেরকে বলেছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আর আমি আবারও রিপিট, সময় পেলে রিপিট করার চেষ্টা করব। আম, এই আর কি। আপনারা কি ক্লাসে কন্টিনিউ করেছেন মোটামুটি সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, করছি। মোটামুটি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যার সমস্যা আছে সে একটু বলেন কোথায় সমস্যা হচ্ছে, তাহলে আমি সেইখানটায় আরেকটু জোরদার করার চেষ্টা করব। কারোর মনে হয় তাহলে সমস্যা নেই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আর আরেকটা সমস্যা কি, ওইখানে বেশিরভাগ কম্পিউটার গুলো না কাজ করে না ঠিকভাবে। আচ্ছা, ওইখানে এটার এই প্রবলেম, আর ওই প্রবলেম। বিষয়টা হচ্ছে কি জানেন, ওইখানে কম্পিউটারগুলো সবই কিন্তু নতুন, বাট ইলেকট্রনিক জিনিসের কোনো গ্যারান্টি ওয়ারান্টি হয় না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে অতগুলো কম্পিউটার সেট আপ করে রাখা মানে আসলেই ছোট আপ, কারণ আমি যাকেই বলবো যে আপনি এখানে যেন না ওখানে যেন না, সেক্ষেত্রে তার শিখতেও অসুবিধা হয়। আর হচ্ছে এটা বাইন্ডিংস করাটা আসলে ঠিক না, যার কারণে ওখানে বিভিন্ন ছেলেরা বসে, ছেলেমেয়েরা, আবার বিভিন্ন ছেলেমেয়েরা উঠছে। তো যার কারণে ওইখানে ওই সফটওয়্যারগুলো একটু সমস্যা এলোমেলো অনেক সময় হয়। আসলে এটা কম্পিউটারের দোষ না। হ্যাঁ, এই আর কি। তো একটা সফটওয়্যারে যদি হঠাৎ করে ফাইল মিসিং হয়, সেই সফটওয়্যারটা ঠিক করার তো কোনো প্রবলেম নয়, কিন্তু তার জন্য একটু নির্দিষ্ট পরিমাণ টাইমের দরকার হয়। তো আপনাদের ওই টাইমটা যদি আমি কম্পিউটার ঠিক করতে যাই, তাহলে আপনাদের শেখানোতে প্রবলেম হয়ে যায়, এই আর কি। তো তারপরেও দেখি। একদিন ক্লাস করতে গেছিলাম, আম, কয়টা আপু বসেছিল, মানে কম্পিউটার গুলো কাজ করতেছিল না, তারা আর কি অন্যের কাজ দেখতেছিল। আচ্ছা, আর দেখলেও অনেকটা কিন্তু শেখা যায়, আর আপনাদের কম্পিউটারগুলো সলভ করার জন্য আমি চেষ্টা করব, দেখি যতটুকু পারি আস্তে আস্তে সমস্যাগুলো সলভ। আর অনেক দিন আসলে পড়েছিল, তো অনেক দিন ক্লাস হয়নি, সেক্ষেত্রেও একটু সমস্যা বেশি হচ্ছে, সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা 2016-তে মোটামুটি এক্সপার্ট হওয়ার চেষ্টা করব। 2016 দেখলাম অনেকেরই হচ্ছে চুজ করছে, অনেকেই চাচ্ছে 2016। হ্যাঁ, তবে 2003টা কিন্তু আসলে যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু 2003 অনেকেই ব্যবহার করে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জন্য এক্সপার্ট তারাই যারা যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারে, ঠিক আছে? আমরা এমনভাবে শিখবো যে যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবো আমরা, তা সে যেটাই হোক। আচ্ছা, আর আপনাদের এই যে ক্লাস আমি নিয়েছি, আপনাদের ভিডিও যদি আপলোড করি সেক্ষেত্রে কি আপনাদের একটু সুবিধা হয়, যে পরবর্তীতে ক্লাসটা আপনি আবার যদি মনে না থাকে আপনি দেখে নিতে পারলেন? হ্যাঁ দাদা, সুবিধা হয়। এরকম অনেকে তাই বলছে। দাদা, বেশি সুবিধা হয় দাদা। ভালো। আচ্ছা, এটার বিষয়েও। রিভিউটা আরো দিলে আরো ভালো হয় দাদা। আচ্ছা, আমি যে ক্লাসটা নিচ্ছি এই ভিডিওটাই আমি হচ্ছে পোস্ট করার চেষ্টা করব, তবে আসলে সবার উদ্দেশ্যে না, আমি ড্রাইভে দেখি পোস্ট করা যায় কিনা। সেই ড্রাইভের লিংক একমাত্র আপনাদের কাছেই দিব আমি, আপনারা যখন চাইবেন সেই ক্লাসটা দেখে নিতে পারবেন যে জায়গাটা আপনাদের প্রবলেম, ঠিক আছে? ঠিক দেখি আছে আমি দাদা। চেষ্টা করবো, একটু ঝামেলা হবে, একটু চেষ্টা করবো আমি আর কি। হ্যাঁ দাদা, ঠিক তো আছে। 1-2 দিন টাইম দেন। আর আমরা মোটামুটি আজকে যে ক্লাসটা নিলাম, ক্লাসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আরো গভীরে ঢোকার চেষ্টা করব আমরা সামনের ক্লাসে, এটা প্লাস আরো অন্য কিছু। আর যদি স্যার, আপনাদের নেক্সট ক্লাস আর কবে হবে? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সোমবারে মঙ্গলবারে সরাসরি, তো ওখানে আসবেন, ওখানেও যদি সমস্যা থাকে আমি দেখাবো, এটাই। বা আপনারা যদি অন্য কিছু চান সেক্ষেত্রেও দেখাবো। আর নেক্সট ক্লাসটা শুক্রবার হবে, আর যদি আপনাদের মনে হয় যে আরও একটা অনলাইন ক্লাস করলে বেটার হয়, সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে আমরা পরে এটা ডিসাইড করে নেব। তাহলে দাদা, হ্যাঁ, বলেন। বলছি আমার ল্যাপটপে না একটা সমস্যা হয়েছে, ডকুমেন্টস ওয়ান প্রোডাকশন অ্যাক্টিভ ফেইল্ড আসতেছে ভাই দাদা।
আচ্ছা, এই বিষয়টা আসছে কিসে? কম্পিউটার ল্যাপটপটা অন করার সময়ে নাকি কোনো সফটওয়্যার অন করার সময়? ওই MS ওয়ার্ড অন করলে ওইটাই। আচ্ছা আচ্ছা, এমএস ওয়ার্ডটা আপনি হচ্ছে পেইড ভার্সন তো আসলে পাবেন না আপনি, যে ফেক ভার্সনগুলো আছে আপনি ওইটা এটা সরাই দিয়ে আনইনস্টল করে দিন, নতুন করে ইনস্টল করে দেন। আর যদি তাতেও আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে? নেক্সট ক্লাসে ল্যাপটপটা নিয়ে আসবেন। হ্যাঁ, সেটাও করতে পারেন, বা আপনি নিজেই নিয়ে যেয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন, আপনি যেটা চান সেভাবে করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো ঠিক আছে প্রবলেম দাদা। আছে, কোনো প্রয়োজন আছে, কোনো কিছু জিজ্ঞাসা করার? দাদা ওই ইউটিউবে কি এটা দিবেন নাকি আপনার ওই যে গুগল ড্রাইভে দিবেন, ওইটা কোনটা বলবেন? আমি ভাবছি যে গুগল ড্রাইভে দিব, কারণ ইউটিউব আসলে অনেকে দেখতে চায় না, বা অনেক সময় পারে না, একটু ঝামেলা হয়। আমি সেই চিন্তা করছি যে কোনটা করা যায় দেখি। আগের বারও তো ইউটিউবে দিয়েছিলাম, তো ভিউয়ার্স অনেক কম। মানে কি ওই গুগল ড্রাইভে দিলে যে ঝামেলাটা হবে তার চেয়ে ইউটিউবে দিলে ওটা দেখাটা ইজি হবে আমার ধারণা। আসলে এটা তো আপনাদের লাইভ ক্লাস ছিল, লাইভ ক্লাসটা ইউটিউবে দেওয়াটা কেমন হবে তাই চিন্তা করছি, দেখি কি করা যায়, একটু চিন্তা করি আমি। দাদা আমার মনে হয় ড্রাইভে দিলে ভালো হবে, এবার ইউটিউবে দিলে এত মানে অনেক 1.5 ঘন্টার ক্লাস তো, ইউটিউবে দাদা সমস্যা বেশি হবে। হ্যাঁ, ড্রাইভে দিলে কি হবে, আপনি ওখান থেকে জাস্ট ওই যে একটা লিংক থাকবে, সরাসরি লিংকে ঢুকেই আপনি ওটা প্লে করতে পারবেন। হ্যাঁ দাদা, আর ইউটিউবে দাদা এতক্ষণ দাদা ভিডিও দাদা মানে আমার মতে ভিউ দাদা আরো কম হবে দাদা এতে। এটা দেখি আমি একটু কেটে সেটে ঠিক করে দিতে পারি কিনা, একটু কমে টমে করাই দিতে পারি কিনা। হ্যাঁ দাদা, রেজুলেশন কম হলে দাদা তাহলে তো ভালো হবে। আর রেজুলেশন কম দিলে ভালো হবে না বেশি দিলে ভালো হবে? রেজুলেশন বেশি দিলে আপনি বেশি ক্লিয়ার দেখতে পাবেন, আর রেজুলেশন একটু কম দিলে একটু হয়তো ফেটে টেটে যেতে পারে সেক্ষেত্রে, এই আর কি। তাহলে দাদা বেশি দেওয়াই ভালো, সর্বোচ্চ যাতে ক্লিয়ার দেখা যায় আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে রেজুলেশন বেশি দিলে আপনাদের একটু মেগাবাইট বেশি যাবে, বা হচ্ছে একটু বাফারিং করতে পারে, এই আর কি। তো সেক্ষেত্রে দাদা ইউটিউবে দিলে ডাউনলোড করার তো সিস্টেম আছে, তাহলে তো অসুবিধা কম হবে দাদা। ডাউনলোড করতে তো সময় লাগলেও দাদা ওইটা আপনার ডাউনলোড করে একবারে দেখলে আর কি সুবিধা বেশি হবে। আচ্ছা, দেখি আমরা একটা একটা দেখি, তারপরে হচ্ছে আপনাদের কোন সমস্যা হয় সেটা আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? একটা দেখি আগে, মানে চেষ্টা করি যে আসলে কোনটাতে আমরা একটাতে দিই, তারপর যদি দেখি যে ওটাতে প্রবলেম হচ্ছে আমরা অন্যটাতে দেওয়ার চেষ্টা করব। ফলো করবেন, ঠিক আছে? তাহলে আজকে কি আমরা শেষ করব এখানেই? জি স্যার। আচ্ছা, দাদা তাহলে শেষ করে দেন। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে, হ্যাঁ? ঠিক আমি আছে দাদা, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আমি লিভ নিলাম।